গল্প বলি এসো। আজ শোনাব চিংড়ি উপন্যাসের পঞ্চম পর্ব। লেখক তাকাশি শিবশঙ্কর পিল্লাই, অনুবাদক বোম্মান্না বিশ্বনাথম ও নীলিনা আব্রাহাম। গল্পটি কেরলের সমুদ্র উপকূলের জেলে পরিবারগুলো যারা সমুদ্রে মাছ ধরে জীবন ও জীবিকা নির্বাহ করে তাদেরকে নিয়ে লেখা হয়েছে। গল্পটি যদি তোমাদের শুনতে ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দিও, শেয়ারও করতে পারো। আর গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য যারা চ্যানেলটি আমার এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রেখে দিও, তাহলে পরবর্তী পর্বগুলো আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে এবার শুনতে থাকো চিংড়ি উপন্যাসের পঞ্চম পর্ব। মার কথা শুনে কারুতাম্মার সারা গা শিরশির করে উঠল। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত অনুভূতি ওর সারা দেহে আর মনে ছড়িয়ে পড়ল। এটা একটা বেদনা না আশ্বাস ও বুঝে উঠতে পারছিল না। একটু পরে ও প্রাণ শক্তিতে ডেকে উঠল, মা! ঝগড়া করতে করতে চাকি বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। মেয়ের ডাক শুনে এখন বাড়ি ফিরল। বাড়ি ফিরেও আপনার মনে গজগজ করতে লাগলো। কারুতাম্মা মাকে অনেক কিছু জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু জিজ্ঞেস করার সাহস হলো না। মুসলমান হব, মার এই দুটি কথার ধাক্কায় ওর মাথা রিমঝিম করছিল। কিন্তু মার কথাগুলো তার যেন এতটুকুও অস্বাভাবিক মনে হচ্ছিল না, বরঞ্চ মনে হচ্ছিল এটা খুবই স্বাভাবিক। পারিকুট্টিকে ও তার হৃদয় মন দিয়ে ফেলেছে। তাকে একান্ত আপনার করে পাবার একমাত্র উপায় ওর মুসলমান হওয়া। এতদিন পর্যন্ত যে জীবন ও কাটিয়ে এসেছে তা একঘেয়ে আর দুঃখ কষ্টে ভরা। পারিকুট্টিকে ভালোবেসেছে বটে, কিন্তু তার জন্যে অন্যায় কিছু করেনি, কারুর বিশ্বাস ভাঙেনি, তার ব্যবহারে মা বাপের মনে দুঃখ দেয়নি। আট ঘাট বেঁধে অনেক সংযত জীবন যাপন করে এসেছে, কিন্তু এ জীবনকে মনে হয়েছে যেন কারা জীবন, যার থেকে বেরোবার কোনো পথ নেই। কিন্তু আজ মার কথায় মনে হলো সেই কারা জীবন থেকে বাইরে বেরোবার একটা পথ কে যেন আঙুল দিয়ে দেখিয়ে দিল। না, এখন মনটাকে যদি একটু শক্ত করে ফেলে তাহলেই আর সব আপনা আপনি ঠিক হয়ে যাবে। আর মুসলমান হলে খারাপটাই বা কি? তখন তাহলে সমস্ত ব্যাপারটা কেমন হবে? কুপ্পায়ন আর মুন্টু পরে, মাথায় কাপড় দিয়ে, কানে মাকড়ি পরে ও যদি পারিকুট্টির সামনে দাঁড়ায়, তাহলে পারিকুট্টি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকবে। এখানে কুপ্পায়ন হলো মালিয়ালি মুসলমান রমণীদের ব্লাউজ জাতীয় পোশাক, আর মুন্টু হলো শরীরের নিম্নাঙ্গে পরিধানের জন্য লুঙ্গি জাতীয় পোশাক। কুপ্পায়ন আর মুন্টু পরে, মাথায় কাপড় দিয়ে, কানে মাকড়ি পরে সেই বেশে পারিকুট্টি যখন ওকে দেখবে তখন পারিকুট্টির ওকে কত ভালো লাগবে। সে সময়ে যদি পারিকুট্টি তার দেহের দিকে লোভীর মতো তাকিয়ে থাকে তাহলে ওর কিছুই খারাপ লাগবে না। পারিকুট্টির সঙ্গে বিয়ে হলে এই দুঃখে কষ্টে ভরা জীবন থেকে সে যেন রক্ষা পাবে। তখন তাহলে তাকে আর মাছ মারার বউ হয়ে জীবন কাটাতে হবে না। এই সব ভাবতে ভাবতে কারুতাম্মা এতই উত্তেজিত হয়ে পড়েছিল যে পারিকুট্টি যদি তখন তার সামনে থাকতো তাহলে ও বলে ফেলতো, ওগো শুনছো, আমরা যে মুসলমান হতে যাচ্ছি। ওহ! কথাটা শুনে পারিকুট্টি বোধ হয় আনন্দে লাফাতে শুরু করে দিত। কিন্তু সত্যি সত্যিই কি মন থেকে এ কথা বলেছে, না ঝগড়ার সময় রাগের মাথায় বলে ফেলেছে মা? সত্যি সত্যি ওরা মুসলমান হবে কিনা তা মাকে জিজ্ঞেস করতে সাহস হচ্ছে না। মা যদি ওর মনের কথা জেনে যায়। এমনি ভাবে নানা কথা ভাবতে ভাবতে
কারুতামা শেষ পর্যন্ত মাকে কিছুই জিজ্ঞেস করল না। ইতিমধ্যে ৩-৪ জন লোক মোড়লের কাছ থেকে চেম্পনকুঞ্জের কাছে এলো। চেম্পনকুঞ্জ তখনও বাড়ি ফেরেনি। ৪-৫ দিন পরে চেম্পনকুঞ্জের কেনা নৌকো আর জাল সমুদ্রের ধারে এলো। নৌকোটা কেনা হয়েছে পাল্লিকুন্নাথ গাঁয়ের কান্ডান কোরানের কাছ থেকে। এক সময় নৌকোটার খুবই নাম ছিল, এখন অবশ্য একটু পুরানো হয়ে গেছে। চেরতলার সমুদ্রে এই নৌকোয় সব নৌকোর চেয়ে বেশি মাছ উঠত। কথাটা মিথ্যে নয়। এখানকার জেলেরা মাছের মরশুমে নিজেদের চোখে দেখেছে। নৌকাটা পুরানো হয়ে গেলেও কান্ডান কোরান বিক্রি করেনি, কিন্তু ওর অবস্থা আজকাল পড়ে এসেছে, তাই বিক্রি না করে উপায় ছিল না। চেম্পনকুঞ্জের নৌকো তীরে ভিড়লে ওখানকার জেলেরা সব দেখল। খোলাখুলি কেউ কিছু বলল না, কিন্তু সকলের মনেই হিংসে যে এমন পয়া নৌকোটা কিনা চেম্পনকুঞ্জের হাতে পড়ল। সত্যি লোকটার ভাগ্য ভালো। আচ্চকুঞ্জ অন্য সব জেলেদের উদ্দেশ্য করে বলল, এই দেখ, আমি বলে দিলাম পাল্লিকুন্নাথ গাঁয়ের মা লক্ষ্মী নিজে নৌকায় চেপে সোজা চেম্পনকুঞ্জের বাড়ি চলে এসেছে। এখন ওকে আর পায় কে? আয়ানকুঞ্জের আচ্চকুঞ্জের কথা একটুও পছন্দ হলো না, তাই তাকে এক ধমক দিল, আরে যা যা, কান্ডান কোরানের মা লক্ষ্মী এই শালার কাছে আসবে কেন? কান্ডান কোরানের সঙ্গে চেম্পনকুঞ্জের তুলনা? কোথায় সেই পাকা সোনার মতো টকটকে রং, তার মোটা ভুঁড়ির ওপর মুন্টু পরে কাঁধে চওড়া পাড় চাদর ফেলে নৌকো ফেরার সময় তীরে এসে তিনি দাঁড়াতেন। সেই লোক আর এই লোক, আরে ছ্যাঃ! রামন মুপ্পন সায় দিয়ে বলল, যা বলেছিস। এবার চেম্পনের ওই ভূতের মতো কালো রোগা বউটাও কান্ডান কোরানের বউয়ের মতো সুন্দরী হয়ে উঠবে। তুই তো কান্ডানের বউকে দেখেছিস? আয়ানকুঞ্জ বলল, দেখিনি আবার? একবার তাকালে আর চোখ ফেরানো যায় না। নৌকো তীরে রেখে চেম্পনকুঞ্জ তাড়াতাড়ি বাড়ি ছুটল। বাড়িতে গিয়ে সমস্ত ব্যাপার শুনে ওর যেন মাথায় বাজ পড়ল। খুব উৎসাহের সঙ্গে বেচারা বাড়ি ফিরছিল। কান্ডান কোরানের ওই নৌকোটা পাওয়া কম ভাগ্যের কথা নয়। তাছাড়া কান্ডান কোরানের বাড়ি গিয়ে সেখানে কেমন খাওয়া দাওয়া করেছিল তার গল্পও বেশ রসিয়ে চাকিকে বলবে বলে ঠিক করেছিল। কান্ডান কোরানের বউয়ের কথাও অনেক কিছু বলার ছিল। কত উৎসাহ আর আনন্দ নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ বিনা মেঘে বজ্রাঘাতের মতো এই আঘাত তাকে হতভম্ব করে দিল। এত বড় একটা বিপদের সামনে ও কোনোদিন পড়েনি। কতদিন ধরে এই জাল আর নৌকো কেনার স্বপ্ন দেখে এসেছে ও। সেই স্বপ্ন যখন সফল হলো, তখন যা যা হওয়া উচিত ছিল তা তা আর হচ্ছে না। ও অবশ্য খুবই বড় একটা অপরাধ করেছে। জাল আর নৌকো কেনার আগে মোড়লের সঙ্গে দেখা করেনি। ওদের সমাজে হাজার হাজার বছর ধরে যে নিয়ম চলে আসছে ও তা মানেনি, মোড়লকে অগ্রাহ্য করেছে। সত্যি বটে, নৌকো আর জাল কেনার টাকা ওকে অনেক কষ্টে জোগাড় করতে হয়েছে, কিন্তু তার কাছ থেকে 20-25টা টাকা নিয়ে মোড়লকে দক্ষিণা দিলে খুব কিছু একটা অসুবিধেতেও পড়তে হতো না। কিন্তু মোড়লকে না জানিয়ে যে এত বড় একটা অপরাধ ও করেছে তা ওর জানা ছিল না। চেম্পনকুঞ্জ চাকির মুখে সব কথা শুনে অসহায়ভাবে ওকে জিজ্ঞেস করল, আচ্ছা, আমরা লোকের কি ক্ষতিটা করেছি? কি আর করেছি? হিংসে গো হিংসে, হিংসেই যে সকলের গা জ্বলছে। হুম, কিন্তু এখন 20-25টা টাকা পেলে তবে সব দিক সামলানো যায়। কি করা যায় বলতো? কিন্তু শুধু তাই নয়, নৌকোর পেছনে আরো কিছু ঢালতে হবে। এখন যা জাল কিনেছি তাতে শুধু ছোট মাছই ধরা যাবে। নিজের সব দুঃখ কষ্ট
সুবিধে অসুবিধের কথা বউয়ের কাছে চেম্পনকুঞ্জ বলতে আরম্ভ করলো। আর কার কাছেই বা বলবে, কেই বা শুনবে। কিন্তু চাকি সব শুনে একটা মিষ্টি কথা তো বললই না, উপরন্তু জিজ্ঞেস করলো, ক্ষমতা নেই তো এত ঝঞ্ঝাট মাথায় বইতে গেলে কেন? চেম্পনকুঞ্জ এ কথার কোনো উত্তর দিল না। মনে মনে ও ভাবছিল, সত্যিই তো এত বড় বোঝা ও কেন বইতে গেল? সমস্ত পয়সা খরচ হলো, হাতে এখন কানা কড়িটি পর্যন্ত নেই, তার উপর গায়ের লোকও ওর শত্রু হলো। চাকি আবার বলল, টাকাটা দিয়ে যদি মেয়েটার বিয়ে দিতে, তাহলে একটা কাজের কাজ হতো, এত সব ঝঞ্ঝাটও পোহাতে হতো না। চেম্পনকুঞ্জ চাকির এই অভিযোগের কোনো উত্তর দিল না। ও মনে মনে ভাবছিল যে জীবনে যদি একটা বড় আশা থাকে, তাহলে মনের শান্তিটিকে বিসর্জন দিতে হয়। যা পাচ্ছিল তাই দিয়ে দিন কাটিয়ে দেওয়াই ভালো ছিল। কিন্তু মনে বড় সাধ ছিল একটা জাল আর নৌকো কেনার। সে স্বাদ যখন মিটল, তখন কোথায় আনন্দ করবে তা না, অশান্তির শেষ নেই। রাত কিছুটা বাড়লে পর চেম্পনকুঞ্জ বউকে বলল, কোনো রকমে যদি ৩৫টা টাকা পাওয়া যায়, তাহলে একটা ব্যবস্থা করা যায়। কি রকম? কাল সকালেই মোড়লের সঙ্গে গিয়ে দেখা করব, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তাহলে জাল কেনার পয়সা আবার কোত্থেকে জুটাবে? সেসব ঠিক হয়ে যাবে। বাঁশের কেরের মধ্যে চাকি কিছু টাকা জমিয়ে রেখেছিল, তা ও নৌকো আর জাল কিনতে আগেই দিয়ে দিয়েছিল। এখন টাকা কোথায়? চাকি চেম্পনকুঞ্জকে বকাবকি করতে লাগলো, এখন বোঝো ঠেলা, বললে তো কানে নাও না। আগে কতবার বলেছি আমার জন্যে ২-১টা গয়না গড়াতে, তা মিনসের কি সে কথা কানে তোলার সময় আছে? চেম্পনকুঞ্জ একটি কথাও না বাড়িয়ে নিজের দোষ স্বীকার করল। তারপর বলল, একটা উপায়ই আছে। কি উপায়? আছে একটা, কিন্তু বলতে গিয়েও বলতে পারল না চেম্পনকুঞ্জ। চাকি আবার জিজ্ঞেস করল, কি, শুনিই না। ওই মুসলমান ছোড়াটাকে আর একবার কায়দা করে ধরতে হবে। চাকি কথাটা শোনার সঙ্গে সঙ্গে চেম্পনকুঞ্জের মুখ চেপে ধরল। কারুতাম্মা ঘুমিয়ে পড়েছে কিনা জানে না। চেম্পনকুঞ্জ চাকির রকম সকম দেখে অবাক। ও এক ঝটকায় চাকির হাতটা মুখ থেকে সরিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, কিরে? আসতে বলো। আসতে বলবো কেন? কেন সেসব চেম্পনকুঞ্জর জানা নেই। সেসব কথা কোনো বাপের জানার দরকারও নেই। কিন্তু একটা কিছু এখন বলতে হয়। এক মুহূর্ত চুপ করে থেকে তাই চাকি ওর কানে কানে বলল, তোমার মেয়ে বলেছে অমন ভাবে টাকা নেওয়াটা খারাপ। ও যদি জানতে পারে তো ঝগড়া করবে। এছাড়া আর উপায়ই বা কি? আমিও তো তাই ভাবছি। কিছুক্ষণ পরে চেম্পনকুঞ্জ জিজ্ঞেস করল, ছোড়াটা কি আছে ওখানে? কি জানি, থাকতেও পারে। আমি একবার গিয়ে দেখে আসি। চাকি কোনো কথা বলল না। চেম্পনকুঞ্জ দরজা খুলে বেরিয়ে পড়ল। কারুতাম্মা তখন ঘুমিয়ে, এসবের কিছুই জানতে পারল না। কিছুক্ষণ পরে চেম্পনকুঞ্জ ফিরে এলো। মুখে ওর মৃদু হাসি। কাজ যে হাসিল করে এসেছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। ছেলেটা সত্যি ভালো রে চাকি। ওর হাতে তখন ৩০টা টাকা ছিল। আমি চাইতেই দিয়ে দিল। সমস্যার সমাধান হলো বটে, কিন্তু চাকির মনটা কেমন খচখচ করতে লাগলো। মনে হলো মেয়ের কথাই ঠিক, এমন ভাবে টাকা নেওয়াটা খারাপ। কিন্তু যখনই যা চাওয়া যায়, ছেলেটা কোনো কিছু না ভেবে তখনই এত সহজে টাকাগুলো দিয়ে দেয় কেন? সত্যি তো, কি ব্যাপার? নিশ্চয়ই কারুতাম্মার কথা ভেবেই দেয়। তাছাড়া আর কিই বা হতে পারে? ওরা তো তার সাত কুলের কেউ নয়। কোথাকার জল যে কোথায় গিয়ে দাঁড়াবে
তা কে জানে। চাকির মনটা খুব খচখচ করতে লাগলো। পরের দিন সকালেই চেম্পনকুঞ্জ টাকা নিয়ে মোড়লের সঙ্গে দেখা করতে গেল। মোড়ল প্রথমটা খুব চোটপাট করলেও টাকার গন্ধ পেয়ে ঠান্ডা হলো। তবে চেম্পনকুঞ্জ যাতে মেয়ের বিয়ের ব্যবস্থা শীঘ্রই করে তার চেষ্টা করতে উপদেশ দিল। মাছের ভাগও রোজ ওর বাড়িতে ঠিকমতো পৌঁছে দিতে বলল। এক ফাঁকে চেম্পনকুঞ্জ তার গাঁয়ের লোকদের তার উপর হিংসার কথাটাও বলে দিল। আচ্ছা আচ্ছা, আমি তার ব্যবস্থা করছি বলে মোড়ল ওকে বিদায় দিল। এমনিভাবে গন্ডগোল কিছুটা মিটল। বাড়ি ফিরে চেম্পনকুঞ্জ চাকিকে বলল, মোড়লের সঙ্গে ব্যাপারটা মিটিয়ে এলাম, কিন্তু এখন সব ঠিকঠাক করে সমুদ্রে নৌকো নামাতে 500 টাকার দরকার। তা সাগর মার্কের পায় তাও জোগাড় হয়ে যাবে। চাকি জিজ্ঞেস করলো, কেমন করে? পারিকুট্টি দেবে। কথাটা শুনে চাকি অবাক হয়ে চেম্পনকুঞ্জের দিকে তাকিয়ে রইল। তারপর দুজনে মিলে তুমুল একচোট ঝগড়া হলো। ভাগ্যিস কারুতাম্মা তখন বাড়ি ছিল না, নইলে কেলেঙ্কারির আর বাকি কিছু থাকতো না। চেম্পনকুঞ্জ কিছুক্ষণ ঝগড়া করার পর চাকিকে কড়া গলায় বলল, তোকেই পারিকুট্টির কাছে টাকা চাইতে হবে। আমার দ্বারা হবে না, তাহলে নৌকোটা কাজে না লেগে নষ্ট হয়ে যাক। যাক। কিন্তু মুখে যাক বললেই কি আর মন সায় দেয়? মনে মনে চাকি ছটফট করতে লাগলো। চেম্পনকুঞ্জ ঠিক করে বসে আছে যে চাকিকেই টাকা চাইতে হবে। চেম্পনকুঞ্জ যে এখন আর কোনো কিছু করবে না তা চাকি বুঝতে পারল। ও আরো বুঝল যে চেম্পনকুঞ্জ এমনভাবে সমস্ত ব্যাপারটা গড়াতে দিয়েছে যে এখন চাকিকে পারিকুট্টির কাছে টাকা চাইতেই হয়। চাকি তাই কিছুক্ষণ পর বলল, আচ্ছা, না হয় চাইলাম, কিন্তু ওর টাকা কি তুমি ফেরত দেবে? চেম্পনকুঞ্জ দিব্যি খেল, মায়েরই বলছি, শুধু টাকা কেন, সব শুদ্ধ ফেরত দেব। চাকি স্বামীর কথায় আশ্বস্ত হয়ে পারিকুট্টির কাছে টাকা চাইল। রাতের অন্ধকারে পারিকুট্টি শুটকি মাছ বিক্রি করে দেবার ব্যবস্থাও করল। এমনি ভাবে চেম্পনকুঞ্জের নৌকো নামানোর সমস্ত টাকাটা জোগাড় হলো। টাকা পয়সার ব্যাপার ঠিক হলো। এবার দিনমজুরি খাটায় জেলের দরকার। এদিক দিয়েও কোনো অসুবিধেই হলো না। মোড়ল নিজেই সব জেলেদের ডেকে কারা কারা চেম্পনকুঞ্জের নৌকোয় খাটবে তার ব্যবস্থা করে দিল। লোক জোগাড় করতে মোড়লকে খুব বেগ পেতে হলো না, কেননা কান্ডান কোরানের ওই পয়া নৌকোটায় কাজ করতে সকলেরই মনে মনে খুব ইচ্ছে ছিল। এখন মোড়ল বলতেই এক কথায় সব রাজি হয়ে গেল। আচ্চকুঞ্জ এদিকে ভাবছিল যে চেম্পনকুঞ্জ তার বন্ধু লোক, নিশ্চয়ই তার মতামত নেবে আর তাকেও নৌকোর কাজে ডেকে নেবে। কিন্তু সেসব কিছুই হলো না দেখে আচ্চকুঞ্জ একটু অবাকই হয়ে গেল। বাড়িতেও এই নিয়ে বউয়ের সঙ্গে এক পশলা হয়ে গেল। আচ্চকুঞ্জ বউয়ের কাছে খুব তম্বি করল যে দরকার হলে এ নিয়ে ও মোড়লের সঙ্গেও বোঝাপড়া করবে। কিন্তু চেম্পনকুঞ্জের রকম সকম দেখে আচ্চকুঞ্জ নিজেই থ হয়ে গেল। চেম্পনকুঞ্জের সঙ্গে তার ভাব কি আজকের? অথচ 2-3 বার তার মুখোমুখি হওয়া সত্ত্বেও চেম্পনকুঞ্জ তার সঙ্গে একটা কথাও বলেনি। চেম্পনকুঞ্জ জেলেদের মধ্যে থেকে 12 জনকে বেছে নিল, কিন্তু তার মধ্যে ওর পুরনো বন্ধু আচ্চকুঞ্জ ছিল না। নৌকো সমুদ্রে নামানোর আগের দিন একটা ছোটখাটো পুজো করতে হয়, ভোজও দিতে হয়। চেম্পনকুঞ্জ জিনিসপত্র সমস্ত হাসানকুট্টির দোকান থেকে ধারে কিনল। কাকা চাতুম আর পুণ্যপ্রায়ম নামে 2 জায়গায় ওর অনেক বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন ছিল। তাদের নিমন্ত্রণ করার জন্যে কারুতাম্মাকে পাঠালো। কারুতাম্মা বাপের আদেশে ওদের আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করতে চলল। আনমনে কত কি ভাবতে ভাবতে ও সমুদ্রের ধার দিয়ে হাঁটছিল। হঠাৎ, মাছ ধরে আমার কাছে বিক্রি করবে তো? এই প্রশ্ন শুনে চমকে উঠল।
মুখ তুলে দেখে পারিকুট্টি ওর সামনে দাঁড়িয়ে। কারুতাম্মা থমকে দাঁড়িয়ে পড়ল। কেমন করে কোথা থেকে পারিকুট্টি ওর সামনে হাজির হলো, কিন্তু ও একটাও কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। এমনকি ভালো দাম পেলে বিক্রি করব বইকি, তাও নয়। কারুতাম্মা আর সেই আগের কারুতাম্মা নেই। ও অনেক বদলে গেছে। ওকে অমনিভাবে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে পারিকুট্টি জিজ্ঞেস করল, কারুতাম্মা, তুমি কি আমার ওপর রাগ করেছ? কারুতাম্মা কিছু বলল না, কিন্তু পারিকুট্টির এই কাতর প্রশ্ন শুনে ওর বুকটা যেন ফেটে যাবে, এমনিভাবে বুকের মধ্যে ধকধকানি শুরু হলো। কারুতাম্মা, তোমার যদি আমাকে আর ভালো না লাগে, তাহলে আমার আর বলার কিছুই নেই। পারিকুট্টির কিছু বলার না থাকলেও কারুতাম্মার যে অনেক কিছু বলার আছে, অনেক কিছু জিজ্ঞেস করার আছে। ওর মা ওদের মুসলমান হওয়ার কথা বলেছে, তা নিয়েও অনেক কিছু জিজ্ঞেস করার আছে। কিন্তু ও কিছুই বলল না। তীরে বাঁধা নৌকোগুলোর ছায়ায় মুখ নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। পারিকুট্টি যে ওর দিকে লুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, তাও বুঝতে পারল। কিন্তু অমনভাবে আমার দিকে তাকিও না, এই কথাটাও ও বলল না। হঠাৎ নিচু মুখটা তুলে বলল, আমি যাই ছোট মিয়া, কিন্তু যাবার জন্যে পারিকুট্টির হুকুম চাইতে হবে কেন? ও তো ইচ্ছে করলেই চলে যেতে পারে, এখনই, এই মুহূর্তে। হঠাৎ কারুতাম্মা কেমন যেন ভয় পেয়ে বলে উঠল, ও মা, কেউ দেখে ফেলবে। বলেই ও পেছন ফিরে হাঁটতে শুরু করলো। 2 পা হাঁটার পরেই ও পারিকুট্টির ডাক শুনতে পেল, কারুতাম্মা। সেই ডাক, সেই আওয়াজের মধ্যে কি যেন একটা ছিল। এমন করে তো আজ পর্যন্ত কেউ ওকে ডাকেনি। ওর হৃদয় ছুঁয়ে যাওয়া, বুকের মধ্যে সাড়া জাগানো সেই ডাক ওকে স্তব্ধ করে দিল। আর এক পাও ও এগিয়ে যেতে পারল না। এতক্ষণ শুনছিলে চিংড়ি উপন্যাসের ৫ম পর্ব। তোমাদের যদি গল্প পাঠটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিও, শেয়ারও করতে পারো। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো, তাদের জন্য রইল অসংখ্য শুভকামনা। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, নতুন এসেছো, তারা পরবর্তী পর্বগুলো শোনার জন্য এবং আগে যে গল্পগুলো পাঠ করে শুনিয়েছি সেগুলো শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটিতে প্রেস করে দাও। আজ তাহলে আসি, ভালো থেকো সবাই। এরপরে আরো একটি পর্ব নিয়ে হাজির হব।